আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। ফ্লিক বলের সৌজন্যে আমরা যে অসাধারণ একটা ফেস দেখছি বার্সার ফুটবলে, সেখানে বেশ কয়েকজন আনসাং হিরো অর্থাৎ যারা দুর্দান্ত খেলছেন, একটু কম কথাবার্তা তাদেরকে নিয়ে বলা হচ্ছে, তাদের সম্পর্কে আলোচনা করব এবং একই সঙ্গে এখনও যে উন্নতির বেশ কয়েকটা জায়গা আছে বা বিশেষ একটা জায়গা আছে সেটা নিয়ে আলোচনা করব। শুরুটা করতে হবে জুলস কুন্ডেকে দিয়ে। বার্সার জার্সিতে সর্বশেষ ম্যাচও হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন। জুলস কুন্ডে সম্পর্কে আলোচনা শুরুতে একটা কথা না বললেই নয়। জুলস কুন্ডে সেভিয়াতে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে বার্সাতে এসেছিলেন মূলত একজন সেন্টার ব্যাক হিসেবে। বার্সার ওই সময় সেন্টার ব্যাক পজিশন থেকেও রাইট ব্যাক পজিশনে বড় রকমের সমস্যার কারণে কয়েকটা ম্যাচে রাইট ব্যাক পজিশনে খেলা শুরু করেছেন, সেই বৃত্ত থেকে আর বের হতে পারেনি। এমনকি ক্লাব ফুটবলার লাগাতার রাইট ব্যাক পজিশনে খেলার কারণে নিজের সেন্টার ব্যাকের ওই পজিশনটা জাতীয় দলে হারিয়েছেন। ফ্রান্সের জাতীয় দলে কিন্তু রাইট ব্যাক পজিশনে তারপরে তাকে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে দেখা গিয়েছে। এই যে সেন্টার ব্যাক থেকে পুরোদস্ত রাইট ব্যাক হয়ে গেলেন, তারপরও কিন্তু এই স্যাক্রিফাইসটা না দেখে অনেকে সমালোচনা করেছেন, এটা বলে যে হয়তোবা ডিফেন্সিভ অ্যাবিলিটি ভালো, তবে ফাইনাল থার্ডে তিনি খুব একটা বেশি কন্ট্রিবিউট করতে পারেন না। কেউ হয়তোবা এতটা ভাবেননি যে সেন্টার ব্যাক পজিশনে যে প্লেয়ারটা তার ক্যারিয়ারে এত লম্বা সময় খেলেছেন, তার পক্ষে হুট করে রাইট ব্যাক হিসেবে ওভারল্যাপ করা, ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটিতে জয়েন করা খুব বেশি সহজ কাজ হওয়ার ব্যাপার নয়। এখানে তিনি আসলে রাইট ব্যাক হওয়াটা মানে দলের জন্য স্যাক্রিফাইস করছেন। তবে সেটা যাই হোক, এই মুহূর্তের জুলস কুন্ডেকে রাইট ব্যাক পজিশনে অফেন্সিভ একজন প্লেয়ার হিসেবে অর্থাৎ ফাইনাল থার্ডেও এত বেশি কন্ট্রিবিউট করতে দেখতে পারাটা সত্যিকার অর্থে ভালো একটা ব্যাপার এবং এটার জন্য আলাদা করে জুলস কুন্ডে একটা বড় রকমের হ্যাটস অফ পেতেই পারেন। এর পাশাপাশি এই জিনিসটা ভুলে যাবেন না, মাত্র কিছুদিন আগে হানসি ফ্লিক বলেছিলেন লামিন ইয়ামালের আরেকটু ডিফেন্সিভ ওয়ার্ক রেট দরকার, অর্থাৎ এখানে একজন রাইট ব্যাক হিসেবে আক্রমণে ওঠার পাশাপাশি লামিন ইয়ামালকে যথেষ্ট ফ্রিডম দিতে তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটও যে একেবারে সবসময় অনেকটুকু হাই থাকে সেটার কথাও কিন্তু মনে রাখবেন। এক কথায় জুলস কুন্ডে প্রায় প্রত্যেকটা দিক থেকেই দলের প্রতি আরও একবার অসাধারণ টিম ম্যানের মতোই সাপোর্ট দিচ্ছেন। বার্সার আনসাং হিরো সম্পর্কে আলোচনা করতে গেলে ইনিয়াগো মার্টিনেজ বা ইনিগো মার্টিনেজ এই নামটা বারবার করে আসবে। সর্বশেষ ম্যাচে গোল পেয়েছেন। ইনিয়াগো মার্টিনেজের ক্ষেত্রে যে জিনিসটা স্পষ্টত সবচেয়ে বার্সাকে বেশি হেল্প করছে সেটা হচ্ছে ইনিয়াগো মার্টিনেজ শুধুমাত্র ডিফেন্সিভ অ্যাকশনে বা হেডে যে ভালো করছেন ব্যাপারটা এমন নয়, তিনি নিচ থেকে একটার পর একটা লং বল বাড়াচ্ছেন। এল ক্লাসিকোতে যেভাবে লং বলের মাধ্যমে রাফিনাকে অ্যাসিস্ট করেছেন সেটা তো আমার এই মুহূর্তে একেবারে চোখে লেগে আছে। আনসাং হিরোদের সম্পর্কে যখন কথা বলবো, পাও কুবার্সি সম্পর্কে আলোচনা করতে হবে। সর্বশেষ ম্যাচে খুবই গ্রুসাম মারাত্মক একটা ইনজুরি পিক করেছেন, তবে এই মুহূর্তে আসার ব্যাপার হচ্ছে এই জিনিসটা তিনি নিজে জানিয়েছেন, যদিও মুখে বেশ কয়েকটা সেলাই লেগেছে, তবে তিনি তার পরবর্তী ম্যাচটাতে অর্থাৎ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচও খেলতে চান। জানি না কোচ তাকে বিশ্রাম দেবেন কিনা। পাও কুবার্সের প্রত্যেকটা মুভমেন্ট, পাও কুবার্সের ডিফেন্সিভ ওয়ার্ক রেট এবং বিশেষ করে অফসাইড ট্র্যাপটাকে বাস্তবায়ন করতে পাও কুবার্সের যেভাবে একেবারে অন পয়েন্ট রানগুলো চেক করছেন, সকল কিছু এক কথায় চোখ ধাঁধানো লাগছে। তাকেও এখন পর্যন্ত বার্সেলোনার এই অসাধারণ পারফরমেন্সের জন্য অবশ্যই অ্যাকনলেজ করতে হবে। আমি যদি একটু সামনের দিকে যাই, তাহলে মার্ক কাসাদো, ফেরমিন লোপেজ, দানি ওলমো এমন টাইপের মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডারদের পারফরমেন্স বা ফাইনাল থার্ডের রাফিনা, লামিন ইয়ামাল, লেভানডফস্কি, এদের সম্পর্কে তো প্রায় প্রতিটা ভিডিওতে কথা বলছি। একটু হলেও কম কথা হয়তো বা পেদ্রিকে নিয়ে বলা হয়েছে। এই সিজনের পেদ্রি একেবারে ফোকাল পয়েন্টে আছেন। মিডফিল্ডে যে পরিমাণ বল পেদ্রি টাচ করছেন এবং যতটা অসাধারণভাবে মিডফিল্ড কন্ট্রোল করছেন, পেদ্রি সাবলাইম ট্যালেন্টের একটা ফুটবলার। অনেক আগেও অনেক বেশি করে এটা নিয়ে কথাবার্তা হয়েছে, তবে এই সিজনের পেদ্রি সত্যিকার অর্থে একটু বেশি স্পেশাল। এখন একটা কনসার্নের জায়গা থেকে চলে আসি। সর্বশেষ ম্যাচে লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদেকে বিশ্রাম দিয়ে যে প্লেয়ারটাকে খেলানো হয়েছিল, লা মাসিয়া থেকে উঠে আসা জেরার্ড মার্টিন, এখন খুব বেশি সমালোচনা করতে রাজি না, তবে লেফট ব্যাক পজিশনে সেখানে ডিফেন্সিভলি বার্সাকে কিন্তু অনেক বেশি করে বিপদে পড়তে হয়েছে। তাই লেফট ব্যাক পজিশনে বালদে না থাকলে একটা বড় রকমের কনসার্নের জায়গা কিন্তু তৈরি হয়েছে। জেরার্ড মার্টিন বা এই টাইপের প্লেয়াররা কিন্তু সেভাবে ডিফেন্সিভলি পারফরমেন্সগুলো দেখাতে পারছে না, যেটা এই সুপ্রিম লেভেলের বার্সার সাথে একেবারে খাপে খাপ মিলে। শুধুমাত্র ওই একটা পজিশন নয়, ডিফেন্সে আরও একাধিক পজিশনে যথেষ্ট বিকল্প আছে কিনা, একজন প্লেয়ার ইনজুরিতে পড়লে আরেকজন হিসেবে কে আসবেন, লা মাসিয়া থেকে জেরার্ড মার্টিন বা এমন টাইপের প্রোফাইলদেরকে এনে আসলে কোনো কিছু করা যাবে কিনা, এটা এখনও বড় রকমের একটা কনসার্নের জায়গা। এবং শুধুমাত্র এটাই হয়তোবা ডিফেন্সিভ বা ওভারঅল একটা দলের স্ট্রাকচারে একটা গদার কাঠা হিসেবে থাকছে। আমরা জানি যে মিডফিল্ডে যথেষ্ট পরিমাণ বিকল্প আছে। আমরা জানি যে ফাইনাল থার্ডে কোনো না কোনোভাবে অ্যাটাকিং মেন্টালিটি ইনজেক্ট করে এবং মিডফিল্ডারদেরকে অনেক আক্রমণাত্মক রোল দিয়ে কাজ চালানো যাচ্ছে, তবে ডিফেন্সে যথেষ্ট বিকল্প না থাকাটা একটা বড় রকমের কনসার্ন। তাই অনেক অনেক পজিটিভিটির মধ্যে ওই যে বললাম, কোনো না কোনো জায়গায় উন্নতির সুযোগ থাকে, সেটা আসলে এই পজিশনগুলোই। আদিওস ভিস্কা এল বার্সা।